যখন দুজনে একা পর্বপাজ, মাহি কিছুক্ষণ তাকিয়ে রইল নিঝুমের চলে যাওয়া গাড়ির দিকে। ওর কেন জানি হাসি পেল। সিগারেটে 2টা টান দিয়ে ফেলে দিল মাহি। এত রোদ, সে তাকিয়ে আছে রাস্তার দিকে। আচ্ছা, ড্রাইভার আশরাফকে ফোন দেই, ও গাড়ি নিয়ে এখানে চলে আসুক, সে এসে নিয়ে যাক ওকে। তারপরে আবার মনে হলো, তাহলে মা ঠিকই জানবে, তখন তাকে প্রশ্ন করবে। নিঝুম আবার মাকে বলছে সে ওটিতে। উফ, খুব বড় ভুল করেছি নিঝুমের। মেসেজ পড়ে বাসা থেকে বের হয়ে মাহি মনে মনে নিজেকে বলল, আল্লাহর একটু দয়া হলো, একটা বিআরটি বাস এসেছে। একটুক্ষণের ভেতর মাহি ওইটাতে উঠল, কিন্তু খুব ভিড়। কোনো রকম দরজায় ঝুলে যাচ্ছে সে। এরকম অভিজ্ঞতা তার লাইফে নেই। জীবনে বেশ কয়েকবার এরকম লোকাল বাসে উঠেছে সে বন্ধুদের সঙ্গে, কিন্তু বাসের দরজার কাছে ঝুলে ঝুলে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যাওয়ার অভিজ্ঞতা নেই। নিঝুম তার জন্য আজ এই অভিজ্ঞতাটা তাও হলো আমার, ভাবছে মাহি। ভাগ্যের সঙ্গে মানিব্যাগটা নিয়ে মনে করে নিয়ে এসেছিলাম, তা না হলে কি যে হতো। তারপরেও সে বাসটায় উঠতে পেরেছে, সেটাই আলহামদুলিল্লাহ। রোদ তার 2 চোখের বিষ। বেশিক্ষণ রোদে থাকলেই তার মাইগ্রেনের পেন শুরু হয়ে যায়। নিঝুম জানে এটা। নিঝুম, তোর এই ঘৃণাটাই দরকার আমার। তাও ভালো থাক, আমি তোর অপরাধী। ফোন বাজছে কিন্তু ধরার কোনো উপায় নেই, এত ভিড়। লোকজনের ঘামের গন্ধ, ধাক্কাধাক্কিতে মাহির দম বন্ধ লাগছে। এত জ্যাম। বসুন্ধরা পর্যন্ত আসতে লাগলো প্রায় 1 ঘন্টা। বাস থেকে নেমে মাহি সামনে একটা সিএনজি পেল, ওইটা নিয়ে বাসায় পৌঁছাতে লাগলো আরও 1 ঘন্টা। ও যখন বাসায় ঢুকলো ঘড়িতে তখন 5টা বাজে। পড়বি পর মায়ের সামনে। মা লিভিং রুমে বসে পেপার পড়ছে। মাহি এদিকে এসো। কি ব্যাপার? কাউকে কিছু না বলে তুমি হসপিটালে চলে গেলে, আবার কল করা হচ্ছে তুমি রিসিভ করো নাই। মাহি শান্ত গলায় বলল, ফোন সঙ্গে ছিল না আমার। নিঝুম বলল, তুমি ওটিতে ছিলে, কিন্তু যাওয়ার সময় রুবাবা আমাকে কাউকে কিছু বলে গেলে না। সবচেয়ে অবাক কাণ্ড, তুমি গাড়িও নাওনি। মা জটিল অপারেশন ছিল তার, আমার কলিগ তুলে নিয়ে গেছে আমাকে। মনে মনে বলল, খুব জটিল অপারেশন ছিল। আমাকে দেখে এমন লাগছে কেন? মুখ লাল হয়ে আছে, ঘেমে গেঞ্জি ভেজা। এরকম গেঞ্জি পরে তুমি তো কখনো হসপিটালে যাও না। ইমার্জেন্সি ছিল, তাই যেভাবে ছিলাম বের হয়ে গেছি মা। আচ্ছা যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, সাফিয়া বেগম বললেন। রুবা কোথায় মা? রুমে আছে তোমার। খুব টেনশন করছিল, বারবার ফোন দিচ্ছিল তোমাকে আমার ফোন থেকে। মা, রুবার ফোনটা কোথায়? আমার কাছে, সাফিয়া বেগম বলল। ওকে নতুন সেট কিনে দিতে হবে, আগেরটা নাকি নষ্ট। মাহি বলল। মা একটু থেমে বলল, ওটাতে ওর আর শিহাবের ছবি আছে, ওগুলো আমার কাছে থাক। মাহি দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুমি আমার কার্ড নিয়ে যাও, ওর জন্য লেটেস্ট একটা মোবাইল কিনে এনেও। সাফিয়া বেগম বললেন, আমি কিনে দিব মা। না, ওটা আমার তরফ থেকে ওর জন্য গিফট। মা বলল, ঠিক আছে মা, এখন যাও রুমে ফ্রেশ হও, দুজনে খেয়ে নাও। রুবা লাঞ্চ করেনি মা? না, তোমার অপেক্ষা করছে। মাহি নিজের ঘরের দরজায় নক করলো, তারপর ঢুকে গেল। রুবা ঘুমিয়ে আছে। মাহি ওর কাছে এসে দাঁড়ালো। ঘুমন্ত রুবার দিকে তাকিয়ে থাকতে ভালোই লাগে। চুপচাপ শান্ত একটা মুখ, রুবার মুখের উপর চুল ছিল। মাহি হাত দিয়ে সরিয়ে দিল খুব সাবধানে। তারপর সোজা গোসল করতে ঢুকে গেল। গোসল শেষ করে
মোবাইল হাতে নিয়ে দেখে নিঝুমের মেসেজ। সরি, সব ঠিক করতে চাই, কিন্তু শেষ পর্যন্ত ঘাপলা বেঁধে যায়। কেন বলো তো? মাহি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। আমি বিছানায় শুয়ে চিন্তা করলো, রুবাকে কি ডাকবে এখন? কি সুন্দর একটা ঘ্রাণ আসছে রুবার গা থেকে। কিছুক্ষণ সে শুয়ে থাকলো ওর পাশে, তারপর উঠে গিয়ে পোর্চের উপর বসলো। হঠাৎ খুব বাতাস হচ্ছে, সে নিঝুমের কথাগুলো চিন্তা করছে। নিঝুম, তোকে কতটা অসহায় করে দিলাম আমি, তাই না? আজ তুই আমার জন্যে এতটা বেপরোয়া হয়ে যাচ্ছিস। কিভাবে তোকে এই অবস্থা থেকে বের করবো রে নিঝুম? হঠাৎ পেছন ফিরে দেখে রুবা ঘুম ভেঙে তাদের রুমের বাইরে এসে দাঁড়িয়েছে। দূর থেকে দেখছে ওকে। মাহি তাকিয়ে আছে মুগ্ধ চোখে রুবার দিকে। আচ্ছা, 2 বছর রুবা এ বাড়িতে। আগে তো সে রুবাকে দেখে এভাবে মুগ্ধ হয়নি। বিয়ে করলো বলেই কি চোখ আজ এতটা বেপরোয়া? বিয়েটা তার অনুভূতিকে এভাবে নাড়িয়ে দিচ্ছে। মাহি চোখ নামিয়ে নিল। রুবা আসছে এদিকে। মাহির সামনে এসে দাঁড়ালো রুবা। তুমি কখন এলে? মাহি ওর পাশে বসতে ইশারা করলো রুবাকে। এসেছি অনেকক্ষণ, তুমি ঘুমাচ্ছিলে, গোসল দিলাম, তারপর এখানে এসে বসলাম। আমাকে ডাক দেওনি কেন? তুমি ঘুমাচ্ছিলে রুবা, তোমার ঘুম ভাঙানোর ইচ্ছা করছিল না। রুবা বলল, তুমি আজ কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলে, গাড়িও নিয়ে যাওনি। মা বাবা খুব টেনশন করছিল, বারবার মা ফোন দিচ্ছিল। তুমি টেনশন করনি রুবা? রুবা মাথা নেড়ে বলল, হুঁ। শোনো, আমাকে নিয়ে টেনশন করো না, আমি ঠিক আছি। আমার ভুল হয়েছে কাউকে না বলে যাওয়াটা। নিঝুম আপু বলল, বলে জানলাম তুমি হসপিটালে ওটিতে ছিলে। থ্যাঙ্কস টু নিঝুম আপু, শি ইজ রিয়েলি সুইট। মাহি মনে মনে বলল, নিঝুম সুইট নাকি সেটা তো বলতে পারছি না। তোমাকে রুবা যা করলো সে আজ। রুবা, তুমি লাঞ্চ করলে না কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম, তারপর ক্ষুধাটাই নষ্ট হয়ে গেল। রুমে চুপচাপ শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়লাম। আমাকে কি ওষুধ দাও, খালি ঘুম পায়। আমার জন্য না খেয়ে থাকবে না কখনো রুবা? এখন কাউকে ডেকে বলো আমাদের চা এবং সঙ্গে কিছু দিতে, ভাত খেতে ইচ্ছে করছে না আমার। মাহি বলল, ঠিক আছে বলে রুবা উঠে গেল। এখানে দিতে বলবে। মাহি ফেসবুকে ঢুকলো। নিজের প্রোফাইলে গিয়ে রিলেশনশিপ স্ট্যাটাস চেক করে ম্যারিড করে দিল। কিছুক্ষণ পর মা আসছে এদিকে। মাহি মোবাইল রেখে মাকে দেখে হাসলো। মাহি, খাওয়া দাওয়া করছো বাবা? রুবা বলতে গেছে মা। বাবা কোথায় মা? তোমার দাদির রুমে বসে বই পড়ছে। ওর দাদি মারা গেছে অনেক বছর। বাবা প্রতিদিন অনেকটা সময় দাদির রুমে কাটায়। ভাইয়া যাওয়ার পর আরও বেশি সময় থাকে। রুবাকে একবার চেক আপ করতে নিয়ে যাওয়ার কথা ছিল ডাক্তার সুরাইয়ার কাছে। সাফিয়া বেগম বলল, আমার মনে আছে মা, আগামীকাল নিয়ে যাব। মাহের মোবাইলে নিঝুমের মেসেজ আসছে। লিখেছে, বাসায় ফিরেছিস? ভর দুপুরে হাইওয়েতে ফেলে রেখে এসে এখন ঢং করা হচ্ছে। মনে মনে বলল মাহি। রুবার সঙ্গে একটা সেলফি তুলে পাঠিয়ে দিলে আজকের কাণ্ডের আচ্ছা জবাব পেত। এটা মনে করতেই খুব হাসি পাচ্ছে মাহির। ও নিজেও এমন চাইল্ডিশ কাণ্ড করতে পারে কি? হাসছে মাহি। লাইলি হরিদা বুয়া ট্রে ভর্তি খাবার নিয়ে আসছে এদিকে। এত কিছু কেন? মাহি বলল। হরিদা বলল, ভাবি করছে। মা, মাথা খারাপ নাকি তোমার? রুবার। মাহি অবাক হয়ে বলল। সাফিয়া বেগম বললেন, তুমি খেতে চেয়েছো, ও তো সব সময় ঝটপট এসব তৈরি করাতে ওস্তাদ। সব বানাইছি নিজে ভাইজান। লাইলি বুয়া বলল, এখন
কোথায় ও? ভাবি চা বানায়। ফরিদা বলল, তোমরা যাও, আবার পায়ে ফেলবে কালকের মতো। মাহি বলল, গিয়ে বল আমি ডাকছি। বুয়ারা ট্রে নামিয়ে রেখে দৌড় দিল রান্নাঘরে। আমি বলেছি, মা এখন তো আর দুপুরের ভাত খাবো না, চায়ের সঙ্গে কিছু দিতে বলো। আর দেখো কত কি করেছে। সাফিয়া বেগম বললেন, ও তো রান্না করতে খুব পছন্দ করে। মাহি হাসলো। রুবা শ্বশুরকে ডেকে নিয়ে আসছে, পড়ছে, সবার সঙ্গে নাস্তা খেতে। মাহি বাবাকে দেখে দাঁড়ালো। সাফিয়া বেগম মনে মনে বলছেন, কতদিন পর এভাবে ওরা বসলো, শুধু শিহাব নেই। রুবা ওর শ্বশুরকে নিয়ে এখানে এসেছে ঘর থেকে। সাফিয়া বেগম মনে মনে বললেন, তোমাকে সে জন্যই এত ভালোবাসি রুবা, তুমি সব পারো। ওনার চোখ ভিজে যাচ্ছে। রুবা এত কিছু কেন করলো? মাহি বলল, তোমার জন্য করি নাই, বাবার জন্য করেছি। রুবা হেসে বলল, ও আচ্ছা, দেখলে মা, আমি ভাবছি আমার জন্য। মাহি বলল, সব তো আমি করিনি, ফ্রোজেন আইটেম ছিল, চা নিয়ে আসছি বলে রুবা উঠে যাচ্ছে। মাহি বলল, একদম না, বসো, ওরা আনবে। খুব সুন্দর একটা বিকেল কাটলো অনেকদিন পর এই বাসায়। শুধু একটা মানুষের অনুপস্থিতি সবাই অনুভব করলেও খুব যত্ন করে মনের ভেতর সেই কষ্টটা দাফন করে রেখেছে, যেন পাশের কেউ বুঝতে না পারে। শিহাব যেন না থেকেও আছে এ বাড়ির সবখানে। সন্ধ্যার পর সাফিয়া বেগম নিঝুমদের বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। রুবা আর মাহি নিজেদের রুমে। মাহি সোফায় শুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। রুবা ঘর গোছাচ্ছে। দরজায় টোকা দিয়ে ফরিদা ডাকলো, ভাবি। রুবা বলল, আসো ভেতরে। ফরিদা রুমে ঢুকে মাহিকে সাফিয়া বেগমের ডেবিট কার্ডটা দিয়ে বলল, ভাইজান আম্মায় যাওয়ার সময় এইটা দিতে বলল। মাহি বলল, টেবিলে রাখো। রুবা, এদিকে আসো তো। রুবা কাছে যেতেই মাহি বলল, তোমার পায়ের কি অবস্থা দেখি। রুবা বলল, ঠিক হয়ে গেছে। মাহি বলল, লাল হয়ে আছে তো, কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা নেই। রুবা, তুমি এমন তাড়াহুড়ো কেন? কাজ করো, নিয়ে করবে না আর? ঠিক আছে রুবা, তুমি ঘন্টাখানেক একা থাকতে পারবে না? আমি একটু বাইরে যাব। হ্যাঁ, পারবো না কেন? গুড। ড্রেস চেঞ্জ করে বের হওয়ার আগে রুবাকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি প্রশ্ন করলে না যে? এখনো তোমাকে জিজ্ঞাসা করার অভ্যাসটা হয়নি বলে হাসলো রুবা। কাছাকাছি আছি, বেশিক্ষণ লাগবে না। তোমার কিছু লাগবে? রুবা মাথা নেড়ে না করলো। আসছি বলে মাহি বের হয়ে গেল। মাহি রুবার জন্য মোবাইল কিনতে বের হয়েছে। মা রুবাকে লেটেস্ট সেট কিনে দিতে বলল। মাহি মোবাইল কিনে রুবার জন্যে ছোট্ট একটা গিফটও কিনলো। বাসায় ফেরার সময় ড্রাইভ করছে আর চিন্তা করছে, রুবার পছন্দ হবে তো ওর দেওয়া প্রথম উপহার। বিয়ের রাতে রুবাকে চুড়ি পরিয়ে দিয়েছে, কিন্তু ওটা তো একটা রিচুয়াল মাত্র, তাও মা দিয়েছে। এটা তো মনে হয় সব ছেলেদের হাতে মারা দিয়ে দেয়, কিন্তু কিছু একটা বউকে প্রথম রাতে দেওয়ার জন্য। কি জানি, হাসলো মাহি। ওদের তো আর নর্মাল বিয়ে না। মাহি গিফটের বক্সটার দিকে তাকালো। তার এক্সাইটেড লাগছে। রুবার কেমন লাগবে চিন্তা করে। মাহি সময় মতো বাসায় ফিরে এলো। গাড়ি থেকে নেমে অভ্যাসবশত সিগারেট বের করলো। আগুন ধরানোর আগেই হঠাৎ তার মনে হলো, গিফট দেওয়ার সময় ওর শরীর থেকে সিগারেটের গন্ধ আসবে। রুবার খুবই বিরক্তি লাগবে হয়তো। সে সিগারেটের প্যাকেটে ভরে ফেললো আবার। উপরে উঠে দেখে রুবা দুই বুয়ার সঙ্গে বসে কি যেন খাচ্ছে। মাহি লিভিং রুমে ঢুকতেই দুই বুয়া ওকে দেখে
ওখান থেকে চলে যাচ্ছে। পানি খাবো বুয়া, অবশ্যই ঠান্ডা। রুবা কি খাচ্ছ? শুকনা বড়ই আর তেঁতুলের মিক্সড ভর্তা খাবে তুমি? মাহি বলল, আরে না, মাথা খারাপ, আমি টক খেতে পারি না, তুমি খাও। আমারও দাঁত টক হয়ে যায়, কিন্তু খেতে খুব ইচ্ছে করে। আবার রুবা বলল, কি করলে এতক্ষণ রুবা? তুমি যাওয়ার পর আমাদের ঘরটা গোছালাম, তারপর দুই বুয়ার সঙ্গে এখানে বসে গল্প করছি আর ভর্তা খাচ্ছি। ও আচ্ছা, খালামণির বাসা থেকে খাবার পাঠিয়েছে স্পেশালি তোমার জন্য। নিঝুম আপু কাচ্চি পাঠিয়েছে, তুমি পছন্দ করো তাই। আমার সঙ্গে আবার কথাও বলল ফোনে। মাহি শুধু বলল, ও কি বলল নিঝুম তোমার সঙ্গে? আমার শরীরের খবর নিল, মায়ের কাছ থেকে শুনলো আমার পা পড়ে গেছে। তোমার কি খবর? ছুটি নিয়েছো? সারাদিন কি করছো? আজ কখন আসলে হসপিটাল থেকে? কোথায় গেছো এখন? এসব আর কি? তুমি কি বললে? বললাম তুমি একটা কাজে বাহিরে গেছো আর ছুটি নিয়ে রেস্ট করছো, আমার খুব টেক কেয়ার করছো এই তো। ও আচ্ছা। মাহি দীর্ঘশ্বাস ফেলল। বুয়া পানি দিল। মাহি ফরিদাকে বলল, এই ব্যাগটা মায়ের ঘরে রেখে আসো। রুবা, আমি ঘরে যাচ্ছি, তুমি যাবে এখন? বলে মাহি উঠে দাঁড়ালো। আমি একটু পর আসছি, তুমি যাও। ডিনার কখন নেবে? আমি চেঞ্জ করে আসি, তারপর তুমি সার্ভ করতে বলো। বলে মাহি নিজের রুমের দিকে রওনা হলো। রুমে গিয়ে মাহি জিন্স চেঞ্জ করে ঘরের ড্রেস পরলো, মোবাইল নিয়ে বসলো। তারপর নিঝুম মেসেজ দিছে আবার, তোর প্রিয় খাবার পাঠালাম, আশা করি খেতে ভালো লাগবে, আজ অনেক কষ্ট গেল তোর। মাহি মেসেজ ডিলিট করে দিল। দরজায় নক করছে বুয়া। ভাইজান, ভাবি ডাকে। যাও, আসছি বুয়া। মাহি গিয়ে দেখে রুবা আর বাবা খাবার টেবিলে অলরেডি বসে আছে। মাহি বাবাকে দেখে খুশি হলো। কি খবর বাবা, কেমন আছো? ভালো আছি মাহি, তোমার কি খবর? আজ না বলে তুমি হসপিটালে গেলে, ফোনও ধরলে না। তোমার মা আর রুবা খুব অস্থির ছিল। সরি বাবা, এমন আর হবে না। আজগর সাহেব বলল, ঠিক আছে, এখন খাওয়া শুরু করো, আমি এসব কাচ্চি খাবো না, এত তেল। মাহি বলল। রুবা বলল, ও মা, তুমি তো পছন্দ করো কাচ্চি, নিঝুম আপু এত শখ করে পাঠালো, এখন খাবে না? ওরা পাঠালেই খেতে হবে, আমার ইচ্ছে করছে না, আর কি আছে দাও। মাহি একটু কঠিন গলায় বলল কথাটা। রুটি আর চিকেন বলে রুবা এগিয়ে দিল মাহির দিকে বাটি। মাহি রুটি চিকেন কারি খাচ্ছে আর মনে মনে বলল, ঢং, আমাকে রোদের মধ্যে এত দূর গিয়ে রেখে চলে আসলো, এখন আবার খাবার পাঠিয়ে কম্পলসেট করার চেষ্টা। ওরা ডিনার করা শেষে লিভিং রুমে বসে রইল কিছুক্ষণ। সাফিয়া বেগম আসলেন বোনের বাসা থেকে। মাকে দেখে মাহি বলল, আমি তো ভেবেছিলাম তুমি আরো পরে আসবে মা, ইচ্ছা করে চলে এসেছি আগে আগে। রুবা অসুস্থ, তোমার বাবা বাসায় একা। মা, আমি এখন সুস্থ, রুবা বলল। তোমার বাবাকে ডিনার দিয়েছে ওরা? সাফিয়া বেগম বললেন। মা বাবা আমাদের সাথে খাবার টেবিলে বসে ডিনার করেছে, মাহি বলল। সত্যিই? সাফিয়া বেগম অবাক হলেন। রুবা বলল, আমি ডাকতেই বাবা চলে আসলেন। থ্যাঙ্কস রুবা, তোমার বাবা নর্মাল হয়ে গেলে আমার আর কোনো চিন্তা নেই। মা, তোমার অর্ডারের জিনিস চলে এসেছে, মাহি বলল। কোন জিনিস? সাফিয়া বেগম বললেন। কার্ড দিয়ে গেলে না? দাঁড়াও দিচ্ছি বলে মাহি মায়ের ঘরের দিকে ছুটে গেল। সাফিয়া বেগম বললেন, ও আচ্ছা। মাহি মায়ের ঘর থেকে
মোবাইলের প্যাকেটটা নিয়ে এলো। এই নাও মা, তুমি দাও। তুমি দিতে আমাকেই দিতে হবে এমন কোনো কথা নেই। সাফিয়া বেগম রুবার দিকে ব্যাগটা দিয়ে বলল, রুবা মা, তোমার জন্য একটা গিফট আছে, দেখো তো। আমার জন্য গিফট? রুবা অবাক হলো। মাহি বলল, খুলে দেখো। রুবা প্যাকেট খুলে বের করলো আইফোনের লেটেস্ট মডেল। ওয়াও, আমার জন্য? থ্যাঙ্কস মা, কিন্তু এত দামি সেটের দরকার ছিল না। কি বলো রুবা, তুমি আমার জন্য কত দামি জানো? এটা তার কাছে কিছুই না, সাফিয়া বেগম বললেন। রুবা শাশুড়িকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস বলল। মাহি বলল, দাও তোমার ছবি তুলে দেই। রুবা বলল, মায়ের সঙ্গে তুলবো ছবি। না, তোমরা তুলো ছবি, আমি যাই তোমার বাবার সঙ্গে দেখা করি। রুবা বলল, মা, কবে হচ্ছে রিয়া আপুর বিয়ে? ওই 2 সপ্তাহ পর এঙ্গেজমেন্ট। বিয়ের ডেট পরে ঠিক হবে, সাফিয়া বেগম বললেন। বলে তিনি নিজের ঘরের দিকে চলে গেলেন। চলো রুবা, ঘরে যাই। তুমি যাও, আমি আসছি। আর কি কাজ তোমার এখানে? মাহি বলল, পানি নিয়ে আসি, ওরা দিয়ে যাবে, তুমি আমার সঙ্গে চলো। নিয়ে নেই সঙ্গে, রুবা বলল। নো কাম উইথ মি বলে মাহি রুবার হাত ধরে টানলো। অগত্য রুবাকে যেতেই হলো মাহির সঙ্গে। ঘরে ঢুকে মাহি বলল, দাও তোমার নতুন ফোন দিয়ে তোমার ছবি তুলি একটা। শুধু আমার ছবি কেন, চলো আমরা একটা সেলফি তুলি। তাই, ঠিক আছে চলো। তোমার আমার প্রথম সেলফি হয়ে যাক রুবা। দুজন সেলফি তোলার জন্য ক্লোজ হয়ে দাঁড়ালো। রুবা বলল, আমার চুল ঠিক নেই, একটু দাঁড়াও। মাহি ঠিক করে দিল রুবার চুল। এখন ঠিক আছে রুবা, ঠিক আছে। সেলফি তোলা শেষে রুবা বলল, এই মোবাইল কিনতে তখন বের হলে তুমি? মা কার্ড দিয়ে গেল যাওয়ার সময়। মাহি বলল। মাহি হোম থিয়েটার মিউজিক ছাড়ল, তার প্রিয় কিশোর কুমারের হিন্দি সং। এক ফাঁকে রুবার জন্য আনা তার গিফটটা ড্রয়ার খুলে দেখে নিল। রুবা, মেডিসিন নাও, আর তোমার পায়ে ওষুধ লাগিয়ে দেই, আসো। রুবা বলল, আমি আগে ড্রেস চেঞ্জ করে আসি। কামিজে বড়ই ভর্তা পড়েছিল, দাগ বসে গেছে, যাবে। রুবা আলমারি খুলে নিজের কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে গেল। মাহি বক্স থেকে জিনিসটা বের করে পকেটে রাখলো। সে কিছুটা নার্ভাস। এত অস্বস্তি লাগছে কেন জানি। নিঝুমকে 3 বছরে কত গিফট দিয়েছে, কখনো এমন নার্ভাস বা অস্বস্তি লাগেনি তার। আজ এই সামান্য জিনিসটা রুবাকে দিতে ওর এমন লাগছে কেন? মনে হচ্ছে ভাইবা এক্সাম দিতে এখনই স্যারদের সামনে যাবে। নিজের ভাবনায় নিজেই হো হো করে হেসে উঠল মাহি। একবার আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে গায়ে পছন্দের পারফিউমও লাগিয়ে নিল। মিউজিক সিস্টেমে কিশোর কুমার গাইছে, হামে তুমছে প্যার কিতনা, এ হাম নেহি জানতে, মাগার জি নেহি সাকতে তুমহারে বিনা। মাহিও গুনগুন করে গাইছে। রুবা কামিজ চেঞ্জ করে চোখে মুখে পানি দিয়ে রুমে ঢুকে দেখে মাহি গান গাইছে। সে চুপ করে শুনছে, আয়নার সামনে দাঁড়িয়ে এত সুন্দর করে গান গায়ও। মাহির সঙ্গে চোখে চোখ পড়তেই রুবা বলল, কি চমৎকার গাইছিলে তুমি। মাহি বলল, আরে ধুর, সেরকম কিছু না। কিশোর কুমার ইজ মাই সোল সিঙ্গার। কি যে গেয়েছে গান, কলিজাতে গিয়ে লাগে। রুবা বলল, আমারও খুব ভালো লাগে ওর গান।
চুল ঠিক করে রুবা তার ওষুধ খেয়ে নিল। রুবা রুমের অন্য সব আলো নিভিয়ে বেড সাইড লাইটগুলো জ্বালিয়ে দিল। তারপর বিছানায় বসে গান শুনছে। মাহি সোফায় বসে চোখ বন্ধ করে আছে। হঠাৎ মাহি বলল, কেমন জানি গা ম্যাচ ম্যাচ করছে। মনে মনে বলল, করবে না। হাঁটতে হলো রোদের ভেতর। ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলে বাসে, তারপর আবার সিএনজিতে। উফ, এখন রোবার গিফটটা দেওয়াই যায়, তাই না? মাহি উঠে বেডে গিয়ে বসলো। রোবা দুই হাঁটু বুকের কাছে ভাঁজ করে বসে গান শুনছে মনোযোগ দিয়ে। মাহি বলল, তোমার পায়ের ওষুধটা কোথায় দেখি, লাগিয়ে দেই। রোবা সাইড টেবিল থেকে অয়েনমেন্টটা নিয়ে মাহির হাতে দিল। মাহি পায়ে লাগিয়ে দিল ঔষধ। তারপর আস্তে করে নিজের পকেট থেকে বের করলো একটা সোনার নূপুর। রুবা, তোমার জন্য দেখো তো পছন্দ হয় কিনা। রুবা হাতে নিয়ে বলল, খুব সুন্দর তো, পছন্দ হয়েছে অনেক, আমি পরিয়ে দেই। রুবা চোখ নেড়ে সম্মতি দিল। মাহি ফ্লোরে বসে রুবার পায়ে নূপুর পরিয়ে দিল। রুবা বলল, খুব সুন্দর, তোমার পায়ের চেয়ে কম। কখন কিনলে? ফোন কিনলে। কিনতে যখন গেলাম তখন মনে হলো তোমার জন্য আমিও একটা গিফট কিনি। আর ওই দিন তোমার পায়ে ওষুধ লাগানোর সময় মনে হলো, এত সুন্দর পা খালি থাকবে কেন, এই পায়ে নূপুর থাকবে। দোকানের সেলস গার্ল বলল, এসব সোনার নূপুর নাকি একটাই পরে, তাই একটাই কিনলাম। রুবা গলা নামিয়ে বলল, থ্যাঙ্কস, ওয়েলকাম। তোমার পছন্দ হয়েছে তো? আমি টেনশন করছিলাম পছন্দ হয় কি না। খুব সুন্দর, অনেক পছন্দ হয়েছে। আমার মনে হয় মেয়েদের পায়ে নূপুর আর নাকের নাকফুল মেয়েদের সৌন্দর্যকে দ্বিগুণ করে দেয়। মাহি বলল, আমার নাকফুল ফোড়ানোর ছিদ্র নেই। তোমার নাক তো এমনিতেই অনেক সুন্দর, নাকফুল না হলেও চলবে। আর যদি থাকতো, রুবা বলল, তাহলে চোখ ফেরানো যেত না। বলে মাহি হেসে দিল। যা, বলে রুবা লজ্জা পেল। মোবাইল নিয়ে বলল, ছবি তুলি তোমার পায়ের, আমার দেওয়া প্রথম গিফট পড়েছো। রুবা হাসলো। মাহি বলল, চলো পোর্চের ছাদে যাই, আজ পূর্ণিমা খুব সুন্দর, জ্যোৎস্না বাহিরে। চলো যাই বলে দুজন উঠে দাঁড়ালো। রুবা বলল, আমি আগে মাকে নূপুরটা দেখিয়ে আসি কি বলে। মাহি হাত ধরে আটকালো রুবাকে। এত রাতে যাওয়ার দরকার নেই। কি মাথা নষ্ট? আচ্ছা, কালকে দেখাবো। ঠিক আছে, দেখিও। মাহির মোবাইলে মেসেজের সাউন্ড হলো তখন। রুবা বলল, মেসেজ আসছে তোমার, পরে পড়বো, দরকারি কিছু হতে পারে। রুবা বলল। মাহি মোবাইল চেক করে দেখে নিঝুমের মেসেজ। কাচ্চি কেমন লাগলো? সুইট হার্ট, আমার কথাগুলো চিন্তা করিস, আজ যা বললাম। মাহি মোবাইল বেডে ছুঁড়ে ফেলে দিল। তারপর রুবাকে বলল, এখন হাত ধরো আমার, বলে মাহি হাত বাড়িয়ে দিল। রুবা সেই হাত ধরলো। হাত ধরে দুজন ঘর থেকে বের হলো। জ্যোৎস্নায় গিয়ে দাঁড়ালো। দুজন হাত ধরে এসে ছাদে দাঁড়ালো। মাহি বলল, কি সুন্দর চাঁদ দেখছো রুবা? রুবা মাথা নাড়ালো। এরকম জ্যোৎস্নায় মনটা খুব ভালো হয়ে যায়, তাই না? রুবা বলল, অনেক সময় মন আবার খারাপও হয়। মাহি বলল, সেটাও ঠিক বলছো। রুবা বসলো সিমেন্টের বেঞ্চে। মাহি বেঞ্চের উপর বসে দুই পা রুবার দুই দিকে দিয়ে পেছনে বসলো। তোমার কি মন খারাপ হচ্ছে রুবা? রুবা বলল, না। রুবা, তুমি তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে যোগাযোগ রাখো না কেন? সবার সঙ্গে যোগাযোগ থাকলে তোমার দেখবে মন ভালো থাকবে, কথা বলার জায়গা হবে। এই যে সারাদিন কি করো তুমি? একা বসে থাকো। আমি মায়ের সাথে গল্প করি। এখন তো সারাক্ষণ
তুমিই থাকো তাই সময় কেটে যায়। মাহি বলল, হ্যাঁ ঠিক আছে, মায়ের সাথে গল্প করো, কিন্তু মাকেও দেখবে। খালামণি, মামি, চাচি মায়ের বান্ধবীদের সাথে কথা বলছে, আসা যাওয়া করে। আর আমার ছুটি শেষ হলে রুবা মাই ডিয়ার, দল ফেলার ফুসরত নেই। হসপিটাল, পড়াশোনা এসব করে একেবারে দৌড়ের উপর থাকতো। তোমার সঙ্গে সময় কাটানোর সময় কোথায়? দেখা যাবে কোনো রাতে ফিরবো, আবার সকালে চলে যাব, এসবই চলবে। তুমি ঠিকই আমার জন্যে সময় বের করবে আমি জানি, বলে রুবা হাসলো। মাহি রুবার চুল হাত বুলিয়ে দিচ্ছে, তাই আমাকে এতটা জানো তুমি? মাহি হাসলো। একটা জিনিস প্রতিদিন অবাক হই ভেবে, তোমাকে আগে যা ভাবতাম, জানতাম, এখন দেখি তুমি আরেক রকম। তো আগে কি জানতে রুবা? রুবা মুখ নামিয়ে হেসে বলল, সেটা তো বলা যাবে না। মাহি ওর ঘাড়ের কাছে মুখ নামিয়ে বলল, প্লিজ বলো। রুবা হেসে বলল, তোমাকে মনে হতো তুমি খুব নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানুষ, নিজের পড়াশোনা, ক্যারিয়ার আর বন্ধু বান্ধব, এই নিয়ে তোমার জীবন। মাহি বলল, ভুল ধারণা। না, কিন্তু এটা তোমার। আমি তো পড়াশোনা, ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু কোথায়? তুমি তো ফ্যামিলিকেও সময় দাও। রুবা বলল, এটা তো এখন দেই, কারণ আগে আমার ফ্যামিলি বলতে মা বাবা ভাইয়া ছাড়া কেউ ছিল না, তারা নিজেদের নিয়ে ব্যস্ত ছিল। এখন তো বিয়ে করেছি, সময় তো বউকে দিতেই হবে, তাই না? আর একটা জিনিস মনে হয়, ফিসফিস করে বলল রুবা, তুমি অনেক রোমান্টিকও। মাহি শব্দ করে হেসে উঠল, আসলেই কি তাই? রুবা লজ্জা পেয়ে বলল, আমি কিভাবে বলবো? রুবা, আমি ব্যস্ত হয়ে পড়লে তুমি মন খারাপ করে থাকবে। তুমি একজন ডাক্তার, আমি সেটা জানি। তোমার সবচেয়ে অনেক অভাব, সময়ের অনেক অভাব। আমি তোমাকে প্রমিস করছি, আমি যতই ব্যস্ত থাকি, তোমার জন্য দিনের একটা সময় থাকবে, আমরা গল্প করব, ঠিক আছে? কিংবা ঘুরতে যাব। রুবা বলল, ঠিক আছে, এখন চলো উঠি, তো আর একটু থাকি, রুমে গেলেই ঘুমিয়ে যাব। এখানে কত সুন্দর গল্প করছি দুজন, গরম লাগছে তো বেডে শুয়ে গল্প করি। আচ্ছা ঠিক আছে চলো। দুজন আবার রুমে ফিরে আসলো। বেডে শুয়ে মাহি বলল, আমি কোনো রোমান্টিক মানুষ নই রুবা, আমি বাস্তববাদী মানুষ। আমার কাছে আমার বর্তমানটাই বড়। আমি বর্তমানে বাঁচি আর ভবিষ্যৎকে ভেতরে ধারণ করি। অতীত আঁকড়ে বর্তমান আর ভবিষ্যৎকে ঝামেলার ফেলা আমার কাছে বোকামির মনে হয়। একটা ব্যাপার যখন অতীত হয়ে যায়, সেটাকে ধরে পড়ে থাকাটা বুদ্ধিমানের কাজ না। এই কথাটা সব সময় মনে রাখবে আমার ব্যাপারে। ঠিক আছে, মনে রাখবো, রুবা বলল। আর একটা কথা বলে মাহি রুবার হাত ধরে বলল, আমার মতো বাস্তববাদী সবাই যে হবে তা কিন্তু নয়, কিন্তু জীবনকে এগিয়ে নিতে হলে কিছুটা বাস্তববাদী হতে হয় রুবা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে রুবার চোখে পানি চলে আসছে। মাহি উঠে বসলো। রুবা, প্লিজ প্লিজ, আই এম সরি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। রুবা চোখের পানি লুকাতে অন্যদিকে তাকালো। এদিকে দেখো রুবা, তাকাও আমার দিকে। রুবা মাহির দিকে তাকালো। মাহি রুবার চোখ মুছিয়ে দিল। এই বোকা মেয়ে, আমি তোমাকে বলেছি আমার মতো প্র্যাকটিক্যাল হয়ে যেতে এক পলকে। তুমি তোমার মতো থাকো, তুমি তোমার আলোয় আলোকিত, বলে মাহি হাসলো। আমার গা কেমন ব্যথা ব্যথা করছে, খুব ক্লান্ত লাগছে। চলো রুবা, এখন ঘুমানো যাক। আর শোনো, কালকে থেকে যা বললাম, ফ্রেন্ডদের সঙ্গে যোগাযোগ বাড়াও, আনন্দে থাকবে, ঠিক আছে? রুবা মাথা নেড়ে সম্মতি দিল, তারপর চোখ বন্ধ করলো। ও এখন খুব ঘুম পাচ্ছে।
মাহি পাশ ফিরে শুয়ে নিঝুমের ব্যাপারটা চিন্তা করছে। নিঝুমের ক্যারেক্টারের সঙ্গে কি এই ছেলে মানুষগুলো যায়? ও যা শুরু করেছে এখন, যত বলবো না সে আরো 3 গুণ উৎসাহ নিয়ে করবে। এটাই নিঝুমের সমস্যা। পাশ ফিরে তাকিয়ে দেখে মাহি রুবা ঘুমিয়ে গেছে। ও তাকিয়ে রইল রুবার দিকে অপলক। মনে মনে ভাবছে, রুবা যদি নিঝুমের কথা জানতে পারে কখনো, তখন কি হবে? ও নিজে আরো কষ্ট পাবে, তখন নিজেকে আরো অপরাধী ভাববে। তোমাকে আমার অতীত জানতে চাই না কখনো রুবা, কখনোই না। এসব ভাবনা ভাবতে ভাবতে মাহি ঘুমিয়ে গেল। ভোর রাতের দিকে হঠাৎ রুবা পাশ ফেরার সময় মাহির শরীরের সঙ্গে হাতটা লাগতেই লাফ দিয়ে উঠে বসলো। জ্বরে মাহির গা পুড়ে যাচ্ছে। কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর। রুবা ডাকলো, এই ওঠো। এই কানের কাছে এসে বলল, শুনছো? প্লিজ ওঠো। মাহি চোখ না খুলেই বলল, কিছু বলবে রুবা? আমার কিছু লাগবে না, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। মাহি বলল, ঠান্ডা লাগছে খুব। আলো জেলে রুবা এসি অফ করে দিল। জ্বর মাপতে হবে তোমার বলেই রুবা মেডিসিন বক্স থেকে থার্মোমিটার বের করলো। এই তাকাও না, হা করো, থার্মোমিটার নাও। মাহি মুখে থার্মোমিটার নিয়ে শুয়ে আছে। কখন থেকে তোমার এই অবস্থা? আমাকে ডাকলে না কেন? ও আল্লাহ, তোমার 103 ডিগ্রির ওপর জ্বর। রুবা থার্মোমিটার চোখ রেখে আটকে উঠল। প্যারাসিটামল বের করে মায়ের হাতে দিল। তারপর পানির গ্লাস সামনে ধরলো। গা স্পঞ্জ করা দরকার না। মাহি ঔষধ খেয়ে হেসে বলল, ডাক্তারের ওপর ডাক্তারি হচ্ছে, তাই না রুবা? কথা বলো না, এত জ্বর, এখন কি করব আমি সেটাই বলো। রুবা বলল, কিছুই করতে হবে না, আমার পাশে শুয়ে থাকো তাহলেই হবে। ঘুমাও, গা স্পঞ্জ করতে হবে তো। রুবা, এসব লাগবে না, প্যারাসিটামল খেয়েছি, এতেই চলবে। তুমি অস্থির হও না প্লিজ। মাহি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। রাতে বলেছিলে গা ব্যথা করছে, এই জ্বরের জন্যই এখন বুঝলাম। রুবা বলল, শরবত করে আনবো, খাও, ভালো লাগবে। রুবা, আমি ঘুমাবো। প্লিজ, তুমি কি শুরু করলে? আমার পাশে শুয়ে থাকো, ঘুম ভেঙে দেখবে আমার জ্বর গায়েব। রুবা বলল, মাথা ব্যথা করছে তোমার? না, তবে খুব ভার হয়ে আছে। ঘুম হলেই ঠিক হয়ে যাবে দেখো। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। উঠে যেও না কোথাও বলে মাহি চোখ বন্ধ করলো। রুবা মাহির হাত ম্যাসেজ করে দিচ্ছে। রুবা জানে মাহি অসুস্থ হলে খুব কাতর হয়ে যায়। জ্বর হলেও তার শাশুড়ি সারাক্ষণ মাহির কাছে থাকে, একদম বাচ্চাদের মতো করে। একবার টাইফয়েড হলো বছরখানেক আগে। মাহি বাচ্চাদের মতো মাকে অস্থির করে দিয়েছিল। মনে মনে হাসল রুবা। এই মানুষটার কাছাকাছি যত আসছে তত সে নতুন নতুন ব্যাপার খেয়াল করে। তখনও সে বাচ্চাদের মতো, কখনো একরোখা, কখনো দারুণ ম্যাচিওর, কখনো রাগী, কখনো চরম ধৈর্যশীল, সবচেয়ে বেশি দায়িত্বশীল সে। আগের মাহির এত রূপের সঙ্গে পরিচয় হয়নি তার। অবশ্য এই মাহিকে বাবা মা ও দেখে অবাক হচ্ছে। মাহিকে নিয়ে ভাবতে ভাবতে ওর কপালে হাত রেখেই ঘুমিয়ে গেল রুবা। সকালে মাহির ডাকেই ঘুম ভাঙল তার। এই যে ম্যাডাম রুবা, আমার চোখ কপাল থেকে হাতটা একটু সরাবেন, আমি দুনিয়াটা দেখব। রুবা ধর্মর করে সোজা হয়ে বসলো। ওর হাত ছিল মাহির চোখের উপর। এখন কেমন তোমার জ্বর? বলে রুবা মাহির কপালে হাত রাখলো আবার। এখনো তো অনেক জ্বর আছে। রুবা বলল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না রুবা।
মাকে খবর দেই, পরে দিও, এত অস্থির হওয়ার কিছু নেই। ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি তোমার ব্রেকফাস্ট নিয়ে আসি বলে রুবা বের হয়ে গেল। মাহি শুয়ে রইল। নিঝুম, এই জ্বর আসছে তোর জন্য। এভাবে প্রখর রোদের মধ্যে আমাকে ফেলে না আসলে এই জ্বর আসতো না। মাথাও যন্ত্রণা করছে এখন। মাহি ভাবছে, এখন এই জ্বর আর মাথার যন্ত্রণা কয়দিনে ঠিক হয় কে জানে। রুবা কিছুক্ষণ পর ফিরে এসেছে, সঙ্গে বুয়া ট্রে হাতে খাবার নিয়ে এসেছে। তুমি এখনো উঠলে না? কিছু খেতে ইচ্ছা করছে না রুবা, মাহি বলল। আমি জানি, কিন্তু কিছু করার নাই, খেতে তোমাকে হবেই। মনে নাই আমি যখন অসুস্থ ছিলাম তুমি কি করেছিলে? বুয়া টেবিলে রেখে যাও, তারপর চা নিয়ে আসো। বুয়া চলে গেল। তুমি কি আমার উপর প্রতিশোধ নিচ্ছ রুবা? কিসের? তোমাকে জোর করে খাবার খাইয়েছিলাম বলে। নিব তো, চরম প্রতিশোধ নিব। দেখো না আর কি কি হয়। রুবা বলল, প্লিজ তোমার পায়ে পড়ি, মাফ করো, আর কখনো তোমার অসুস্থতার সময় খেতে বলবো না। মাহি বলল, কোনো লাভ নেই ডাক্তার সাহেব, উঠেন এখন বলে রুবা মাহির হাত ধরে টানছে। অগত্যা মাহিকে উঠে যেতেই হলো ওয়াশরুমে। খেতে বসে মাহি বলল, আমি কিন্তু রোগীর খাবার খেতে পারবো না, আগেই বলে দিলাম। নর্মাল খাবার খাবো। তুমি তাকিয়ে দেখো, নর্মাল খাবারই এনেছি, স্যুপ আর স্যান্ডউইচ। মাহি বলল, স্যুপ না খেলে হয় না। ইস, এত কথা বলে ধমকে উঠল রুবা। ওরে বাবা, এত বড় ধমক! অসুস্থ মানুষকে কেউ ধমক দেয়? আর একটা কথা বললে আরো জোরে ধমক খাবে তুমি। রুবা চুপের চামচে ফু দিয়ে মাহির মুখের সামনে ধরল। মাহি বলল, তুমি একটু খাও, আমি পরে খাবো। এখন কথা না, খাও আগে। না, খাও রুবা প্লিজ। ওকে, তুমি 3বার, আমি 1বার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই আমার বেলায় চামচে ভরে ভরে স্যুপ তোলো, আর নিজের বেলায় একটু। হবে না রুবা, চিটিং হবে না। মাহি তুমি এত জিদ করো। মাহি বলল, তুমিও তো কম করছো না রুবা। এখন স্যান্ডউইচ খেতে থাকো বসে বসে, আমি মায়ের ঘর থেকে আসি। রুবা বের হয়ে যাচ্ছে। মাহি ডেকে বলল, রুবা থ্যাঙ্কস। রুবা বলল, ফর হোয়াট? খুব সুন্দর করে আমাকে নাম ধরে ডাকার জন্য। রুবা হেসে দৌড় দিল শাশুড়ির ঘরের দিকে। মাহি এক কামড় স্যান্ডউইচ খেয়ে রেখে দিল। মাথার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে সে। ফোনের রিং হচ্ছে। মোবাইলটা কোথায় আছে উঠে খুঁজতে ইচ্ছা করছে না। আবার রিং হচ্ছে। এবার মাহি উঠল, সোফার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখে নিঝুমের ফোন। একবার ভাবলো ধরবে না, কিন্তু না ধরলে বারবার করতেই থাকবে। হ্যালো বল নিঝুম, কি অবস্থা, কি করিস? তেমন কিছু না, এই তো ব্রেকফাস্ট করলাম। তারপর তোদের বাড়ির কি খবর? বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে? না, মাত্র গতকাল এঙ্গেজমেন্টের তারিখ ঠিক হলো। গুড, আমি ফোন দিয়ে কংগ্রাচুলেশন জানাবো। রিয়া আপুকে বলিস। মাহি কালকে তুই কিভাবে ফিরলি বাসায়? ওই ব্যাপারটা তোর না জানলেও চলবে। তুই শান্তি পেয়েছিস তো? আমার এতেই ভালো লাগছে। মাহি সরি রে, রাগের মাথায় করে ফেলেছি। তুই আমাকে বকা দে, চিল্লাচিল্লি কর প্লিজ। কেন বকা দিব? আমি তো তোকে বলেছি তুই যত পারিস আমাকে ঘৃণা কর। প্লিজ কিপ ইট আপ নিঝুম। রুবা তখনই ঘরে ঢুকলো। মাহি আর কথা বাড়াতে চাইছে না নিঝুমের নাম শুনলে। ও আবার হুট করে ফোন রাখলেও জিজ্ঞাসা করতে পারে রুবা। মাহি বলল, রুবা তুমি খেয়ে নাও। মাহি, তুমি মনে হয় আমার সঙ্গে কথা বলছিলি।
আমি জানি। এখন বল কিসের জন্য ফোন দিছিস? আমি তোর সাথে দেখা করতে চাচ্ছি। প্লিজ না করিস না। কালকে আমার দারুণ শিক্ষা হয়েছে। আবার অসম্ভব। প্লিজ মাহি প্লিজ। আমি ফোন রাখছি, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। মাহি ফোন রেখে দিল। রুবা প্যারাসিটামল আর পানির গ্লাস এগিয়ে দিল। মাহি ওষুধ খেয়ে বলল, মা কোথায় রুবা? কে যেন এসেছে নিচে। মা ওনার সঙ্গে কথা বলছে। কে আসছে? আমি গিয়ে দেখি নাই। তুমি স্যান্ডউইচটা পুরো খেলে না কেন? প্লিজ রুবা, আমার খেতে ইচ্ছে করছে না। রাখো, পরে খাবো। তুমি খেয়েছো? মাহি বলল। রুবা বলল, মা আসুক নিচ থেকে, মায়ের সঙ্গে খাবো। তুমি দুপুরে কি খেতে চাও বলো? রুবা প্লিজ, কিছুই খেতে চাই না। এটা বললে তো হবে না। ঠিক আছে, যা রান্না করবে, শুধু যাও। রান্না করবে না? আমার অসহ্য লাগে। এই বাসায় কেউ অসুস্থ হলে যাও খাওয়া শুরু করে। আমার অসহ্য লাগে। তুমি তো খাও না কিছু, তারপর বমি করতে থাকো। তাই মা যাও খেতে দেয় বলেই ফিক করে হেসে উঠল রুবা। হাসবা না, অসহ্য একটা জিনিস। আমি আমার পেশেন্টদেরও এই জিনিস খেতে বলি না। আচ্ছা ঠিক আছে, দিব না এই জিনিস। সাফিয়া বেগম ছেলের রুমে এসে চিন্তিত গলায় বললেন, হঠাৎ এত জ্বর কিভাবে মাহি? জানি না মা। কালকে তুমি হসপিটাল থেকে যখন এলে, তোমাকে দেখে পুরাই বিধ্বস্ত লেগেছিল। তুমি নিজের কোনো খেয়াল রাখো না মাহি। এখন ওষুধ খাচ্ছ তো? খাচ্ছি মা। তুমি রেস্ট নাও, আর বের হবে না বাসা থেকে। মাহি বলল, মা তুমি একটু পরপর এসে দেখে যাবে আমাকে। রুবা হেসে দিল মাহির কথা শুনে। সাফিয়া বেগম বললেন, এখন তোমার বউ আছে, সেই তোমার খেয়াল রাখবে। আমার ছুটি। সাফিয়া বেগম হেসে উঠে গেলেন। রুবা বলল, তুমি এত না মাতব্বরি করো আমার সঙ্গে। এখন একটু জ্বরে মায়ের বেবি হয়ে গেলে। একটু কাছে এসে কথা বলল কথাটা রুবা। কেন, কি করবে? দেখাবো কে বেবি? মাহি বলল। রুবা হু হু করে হাসতে লাগলো। হাসতে হাসতে ওর চোখ দিয়ে পানি চলে এসেছে। মাহি মুগ্ধ হয়ে অনেকদিন পর রুবার এত সুন্দর উচ্ছ্বাসে ভরা হাসি দেখল। মনে মনে বলল, রুবা তুমি এভাবেই হেসো সব সময়। তোমার হাসি মুখটা দেখলে সব কষ্ট কমে যায়। মুখে শুধু বলল, খুব হাসি পাচ্ছে তাই না রুবা? হাসো যত পারো, আমারও সময় আসবে রুবা, আসবে। রুবা রুম থেকে বের হয়ে গেল হাসতে হাসতে। দুপুরে খাবার খেয়ে মাহের জ্বর আবার এসেছে। সে একবার বমিও করলো। মাথার যন্ত্রণাতে পুরাই ধরাশায়ী। রুবা ওর মাথায় কখনো বরফ লাগিয়ে দিচ্ছে, কখনো কাপড় ভিজিয়ে জলপট্টি দিয়ে দিচ্ছে। বিকালের দিকে ওর জ্বর কিছুটা কমলো। মাহি ঘুমিয়ে গেলে রুবা ঘর থেকে বের হয়ে শাশুড়ির কাছে গেল জানতে যে জ্বর কমেছে। মা বলল, তুমি ওর পাশে থাকো। ও অসুস্থ হলে একবারে বাচ্চাদের মতো আচরণ করে। জি মা, আমি আছি। রুমে গিয়ে রুবারও চোখে ঘুম আচ্ছন্ন হয়ে গেল। সন্ধ্যায় দরজায় নক করার শব্দে রুবার ঘুম ভাঙল। মাহি যেন না জেগে যায়, তাই তাড়াতাড়ি সে দরজা খুলে দিল। দরজায় নিঝুম দাঁড়িয়ে। রুবা নিঝুমকে দেখে হাসলো। নিঝুম গলা নামিয়ে বলল, সরি, তোমরা কি ঘুমাচ্ছিলে? কি বলো সরি? আসো ভেতরে বলে রুবা নিঝুমকে ভেতরে টেনে নিল ঘরের। ফিসফিস করে রুবাও কথা বলছে, তোমার ভাইয়ের রাত থেকে খুব জ্বর, সারাদিন জ্বর, তেমন কমেনি, এখন ঘুমাচ্ছে। রুমে ঢুকে নিঝুম চারপাশটা ভালো করে দেখছে। মাহি বেডে কাত হয়ে অন্য পাশে ফিরে ঘুমাচ্ছে। পাশে যে রুবা ছিল, বালিশ দেখে বোঝাই যাচ্ছে। আলো জ্বালিয়ে দিলাম না আপু, এদিকের এই
ল্যাম্প সাইডটা জ্বলুক, ওর চোখে আলো পড়বে। রুবা বলল, ঠিক আছে রুবা, তুমি অস্থির হইও না। আমি খালাম্মাকে ফোন দিছিলাম, তখন খালাম্মা বলল, তাই আসলাম দেখতে। সোফায় বসে কথা বলছে ওরা দুজন। ভালো করছো নিঝুম আপু, ও যা অস্থির হয়ে যায়, অসুস্থ হলে একদম বাচ্চাদের মতো করে। তোমরা গল্প করলে খুব ভালো লাগবে ওর। ওষুধ খেয়েছে? নিঝুম বলল, হুম, কিন্তু খাবার দেখলেই রাগ হচ্ছে। অসুস্থ থাকলে সব সময় এই কাজই করে। নিঝুম বলল, নিঝুম আপু তুমি বসো এখানে, আমি ওর জন্য স্যুপ আনি। আর তুমি তো রং চা খাও তাই না? রুবা দাঁড়িয়ে বলল। নিঝুম শুধু মাথা নাড়ল। রুবা খুব আস্তে দরজা চাপিয়ে বের হয়ে গেল রুম থেকে। নিঝুম তাকিয়ে আছে মাহির দিকে। খালি গায়ে কমফোর্টারের নিচে শুয়ে আছে, ওর ফর্সা পিঠ দেখা যাচ্ছে। নিঝুম ঘরটা দেখছে ভালো করে। আগে ঘরটা সব সময় গোছানো ছিমছাম থাকতো, এখন ঘরে মেইলি জিনিসের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। রুবার কাপড়, চিরুনি, চুড়ি, নতুন মোবাইলের প্যাকেট দেখা যাচ্ছে। মাহিকে নতুন সেট কিনেছে। নিঝুম খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একবার উঠে গিয়ে বিছানার ওপাশে গিয়ে মাহির মুখটা দেখে এলো। খুব ইচ্ছে করছে মাহির কপালে আদর করে দিতে। মনে মনে হাসল নিঝুম। মাহি হঠাৎ ওপাশ থেকে এপাশে ফিরল, কিন্তু ঘুমিয়েই আছে, ওঠেনি। এবার ওর মুখটা দেখা যাচ্ছে। নিঝুম চোখা থেকে মাহিকে দেখছে। ফর্সা মুখে আজ সেভ করেনি বলে তাই খোঁচা খোঁচা দাড়ি, কালো ঘন চুল, মাথা ভর্তি এলোমেলো। কি যে ভালো লাগছে দেখতে। ওর বুকের ভেতরে হাজারটা ড্রাম বাজছে মনে হলো। রুবা তুমি এসো না প্লিজ। আমি এভাবেই তাকিয়ে থাকি আমার মাহির দিকে। নিঝুম এর বিছানায় ছেদ পড়ল মাহির ঘুমের ঘোরের কথায়। রুবা তুমি উঠে গেলে কেন? আমার পাশে থাকতে বলেছি না? চোখ বন্ধ করেই মাহি বলছে। নিঝুম হুট করে উঠে মাহির পাশে বিছানায় গিয়ে বসে ওর মাথায় হাত রাখলো। মাহি চোখ বন্ধ করেই বলছে, তুমি কিন্তু যাবে না রুবা? নিঝুম ওর চুল বিলি কাটছে, মনে মনে বলছে, ঢং শুরু হয়েছে বউয়ের সঙ্গে। মাহি হঠাৎ চোখ মেলে দেখে ওর উপর ঝুঁকে আছে নিঝুম। ও এক পলক তাকিয়ে ভাবলো স্বপ্ন দেখছে। চোখ বন্ধ করলো, আবার সঙ্গে সঙ্গে চোখ মেলে খুব অবাক হয়ে প্রশ্ন করলো, তুই এখানে? নিঝুম কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে আছে। মাহি মাথা তুলে বলল, নিঝুম কথা বলছিস না কেন? এখানে কি করছিস? তোকে দেখতে আসছি। নিঝুম যেভাবে বসেছিল ঝুঁকে সেভাবেই উত্তর দিল, বুঝলাম দেখতে আসছিস, কিন্তু এভাবে বিছানায় কেন? সোফায় গিয়ে বস। রুবা কোথায় নিঝুম? আমি এখানে এভাবে থাকলে কি সমস্যা মাহি? এটাও কি আমাকে বলে দিতে হবে? তোর মাথায় বুদ্ধি নেই? না তুই বল। আমি তোর রুমে আগে আসি নাই। নিঝুম প্রশ্ন করলো। হ্যাঁ আসছিস, কিন্তু এভাবে বিছানায় উঠে কেন বসছিস নিঝুম? আমার শরীরটা ভালো না, তোর সাথে এখন তর্ক করতে ইচ্ছে করছে না। ওখানে গিয়ে বস প্লিজ। আমি কম্পিউটার থেকে বের হতে পারছি না খালি গায়ে। গেঞ্জিটাও তো দেখছি না আশেপাশে। নিঝুমের সামনে সে কখনোই খালি গায়ে আসেনি। নিঝুম প্লিজ জানা, ওখানে গিয়ে বস। রুবা বা মা আসলে কিন্তু তুই অপ্রস্তুত হবি বললাম। আচ্ছা যাচ্ছি যাচ্ছি বলে নিঝুম হঠাৎ করে মাহির কপালে ছুঁয়ে দিল হাত। মাহি মুখ সরিয়ে নিল, চিৎকার করে উঠল, কি হচ্ছে কি নিঝুম? নিঝুম হেসে উঠে সোফায় গিয়ে বসলো। মাহির রুবার উপর রাগ উঠছে। কোথায় গিয়ে বসে আছে? রুবা কোথায়? আমি কিভাবে বলবো? হেয়ালি করবি না নিঝুম? কিচেনে গেছে।
নিঝুম বলল। মাহি উঠে গিয়ে নিজের আলমারি খুলে গেঞ্জি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। নিঝুমের খুব মজা লাগছে মাহিকে ভরকে দিয়ে। এখন ওয়াশরুম থেকে আসার পর ওকে জড়িয়ে ধরলে তো বেহুশ হয়ে যাবে চিন্তা করেই নিজে নিজেই হাসছে নিঝুম। রুবা এসে ঘরে ঢুকলো। ওর সঙ্গে ফরিদা বুয়া ট্রেতে খাবার নিয়ে হাজির। সরি নিঝুম আপু, তোমাকে একা বসিয়ে রাখলাম। আরে না, আমি ফেসবুকে টাইম পাস করছিলাম, নিঝুম বলল। ও ওয়াশরুমে? নিঝুম বলল হুম। রুবা বিছানা গোছাতে গোছাতে বলল, তুমি এসে ভালো করেছো, ওর ভালো লাগবে। নিঝুম হাসলো। মাহি রুমে ঢুকলো। রুবাকে দেখে বলল, কোথায় ছিলে তুমি? কিচেনে গেলাম, বাসায় লোকজন নেই কাজ করার। রুবা বলল, নিঝুম আপু আসছে, ওর জন্য চা আনতে গেলাম। তোমার জ্বরের কি অবস্থা? ঠিক আছি, মাহি বলল। মাহি বিছানায় গিয়ে বসলো। নিঝুম আপু, তুমি কিছু নিচ্ছ না কেন? শুরু করো। আমি শুধু চা খাবো। রুবা মাহির দিকে স্যুপের বাটি দিল। রুবা আবার স্যুপ। মাহি বিরক্তি হয়ে বলল, আমি স্যুপ খাবো না, অসহ্য লাগছে। ঠিক আছে, কি খাবে? এখানে পাস্তা আছে, ফিশ চপ আছে। রুবা বলল, আমি পাস্তা খাই কখনো? রুবা, এটা নিঝুমকে দাও, আমি খাচ্ছি। মাহি, তাহলে বল কি খাবে? আমি এনে দিচ্ছি, রুবা বলল। নিঝুম বলল, তুই তো দেখি রুবাকে একেবারে নাস্তা নাবুদ করে ফেলছিস। মাহি মাহি রুবার দিকে তাকালো। রুবা বলল, না আপু, আমি অসুস্থ ছিলাম যখন, ও অনেক টেক কেয়ার করেছে, এগুলো ওর সামনে কিছুই না। নিঝুম বলল, ও তাহলে তো মাহি করতেই পারিস। আমাকে লেবু চা দিতে বলো। রুবা রুবা চা আনতে গেল। রুবা যাওয়ার পর মাহি বলল, নিঝুম তুই এরকম করছিস কেন? কি করলাম আবার আমি? মাহি দীর্ঘশ্বাস ফেলল ওর দিকে তাকিয়ে। মাহি, আমি তোর সঙ্গে কালকে ঠিক করি নাই, তুই প্লিজ ক্ষমা করে দে। আমি নিজেকে কখনো কখনো কন্ট্রোল করতে পারি না, তারপর এমন কিছু করে ফেলি যা আমার করার কথা না। আমি বুঝতে পারছি না নিঝুম, তবুও বলবো প্লিজ কন্ট্রোল ইয়োর সেলফ প্লিজ। নিঝুম মাথা নাড়ল। রুবা চা নিয়ে ঢুকলো। খালামণি আর রিয়া আপু আসছে তোমাকে দেখতে। বলতে বলতেই রিয়া ঘরে ঢুকলো। কিরে হিরো, জ্বরে নাকি তুই? ধরাশায়ী রিয়া বলল। ওরে রিয়া আপু, কংগ্রাচুলেশন, তোমাকে ফোন দিতাম আমি। মাহি বলল, থ্যাঙ্কস। তারপর নিঝুমকে বলল, তুই একা চলে আসলি, নিয়ে আসবি না আমাদের? আমি এসে তো গাড়ি পাঠিয়ে দিলাম তোমাদের আনতে। সাফিয়া বেগম আর নিঝুমের মা নাহার ঢুকলেন ঘরে। কি অবস্থা এখন মাহির? মা বলল, আমি ঠিক আছি মা, তুমি অস্থির হয়েও না। আমি তো অস্থির হচ্ছি না, অস্থির তো সারাদিন তুমিই ছিলে আর রুবাকে বানিয়েছো বলে। হাসলেন সাফিয়া বেগম। ওনার কথায় অন্যরাও হেসে দিল। মাহি সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই গল্প করো, আমি রুবাকে নিয়ে ডাক্তার সুরাইয়ার কাছে যাব, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আছে। মা বলল, তুই পারবি, তোর তো শরীরটা ভালো না। রুবা বলল, আজ থাক প্লিজ। মা, এরকম কত জ্বর নিয়ে হসপিটালে ডিউটি করি। রুবা, তুমি প্লিজ রেডি হও। মাহি বলল। নিঝুম বলল, আমি রুবাকে নিয়ে যাই, তুই রেস্ট নে। মাহি, এটা নিয়ে আর কোনো কথা হবে না, আমি আর রুবা যাচ্ছি। নাহার খালা বলল, বড়পা নিয়ে যাক, অ্যাপয়েন্টমেন্ট যেহেতু নেওয়ার আছে, কাজটা শেষ করে আসুক, আমরা তো আছি, ওরা আসুক। সবাই রুম থেকে বের হয়ে গেল। রুবা মাহিকে বলল, তোমার কি হয়েছে? হঠাৎ এমন রেগে আছো কেন? রেগে নেই তো, ও আমার মনে হলো তুমি রেগে আছো।
রেডি হও রুবা, ম্যাম আবার টাইমলি চেম্বার থেকে বের হয়ে যাবে। তোমার ড্রেস বের করে দিব, তুমি রেডি হও, আমারটা আমি নিচ্ছি, মাহি বলল। রুবা আর মাহি রেডি হয়ে লিভিং রুমের দিকে এগিয়ে গেল। সবাই ওখানেই বসে আছে। সাফিয়া বেগম বললেন, মাহি বাবা, তোর খারাপ লাগছে না তো? মা, আমি ঠিক আছি, দেখো এখন জ্বর নেই। মাহি, তুমি কিন্তু ড্রাইভ করবে না, ড্রাইভারকে নিয়ে যাও। বাবা প্লিজ। মা প্লিজ, তুমি না কি ভাবো আমাকে আমি অতটা উইক? হাসলো মাহি। রিয়া বলল, মাহি, খালাম্মা ঠিক বলেছে। আপু তুমিও। রুবা শাশুড়ির কাছে গিয়ে বলল, মা আসছে। সাফিয়া বেগম ওর মাথায় হাত দিয়ে বলল, সাবধানে যাও মা। ওরা বের হয়ে গেল। রিয়া বলল, খালাম্মা দুটোকে মাশাল্লাহ একসঙ্গে খুব সুন্দর লাগে। আপনি ঠিক ডিসিশন নিয়েছেন। সাফিয়া বেগম বললেন, অনেকে প্রশ্ন করবে। মাহির ঘাড়ে আমি রুবাকে চাপিয়ে দিয়েছি, কিন্তু আমি জানি রুবা কী জিনিস। ও আমার শিহাবের জীবনটা তার ভালোবাসা দিয়ে সুন্দর করে রেখেছিল। আমি জানি মাহের জীবনটাও সে আনন্দে ভরিয়ে রাখবে। তোমরা শুধু দোয়া করো। নিজুম দীর্ঘশ্বাস ফেলল। আমি পোর্চের ওপর বসলাম আপু, বলে নিজুম উঠে গেল। মাহি ড্রাইভ করছে, রুবা পাশে বসে আছে। রুবা বলল, আমরা আশরাফকে নিয়ে আসলেই পারতাম। তুমিও মার মতো কথা বলছো। আরে সেই 15 বছর বয়স থেকে গাড়ি চালাই, আজ সামান্য জ্বরের ড্রাইভার নিয়ে বের হতে হবে আমাকে। আর আমার খারাপ লাগলে তুমি তো আছোই, তুমি ড্রাইভ করবে, ঠিক আছে? বলো কিন্তু খারাপ লাগলে। রুবা বলল। মাহি হাসলো। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে মাহি বলল, চলো কোথাও বসি, কফি খাই, এই প্রথম তোমাকে নিয়ে বের হলাম। রুবা বলল, বাসায় গেস্ট আছে, আজ থাক। মাহি বলল, খালামণিরা তো সব সময়ই আসছে, চলো তো। ওরা দ্য কফি বিন অ্যান্ড টি লিফে গিয়ে বসলো। রুবা বলল, তোমার শরীর খারাপ লাগছে না তো? বারবার এই কথা বলছো কেন? রুবা, আই অ্যাম ফাইন। ওরা শুধু কফি খেয়েই উঠে পড়ল। কফি খাওয়ার পর মাহির গা গোলাচ্ছে। রুবাকে কিছু বলল না, বলল শুধু চলো বাসায় যাই। ওরা কফি শপ থেকে বের হয়ে আসলো। মাহি বলল, তুমি ড্রাইভ করো। রুবা বলে চাবি রুবাকে দিল। ওর আসলেই খারাপ লাগছে মনে হয়, জ্বর আসছে আবার। রুবা ড্রাইভ করছে। মাহি মিউজিক অন করলো। মোবাইলে নিজুমের মেসেজ দেখলো, তাড়াতাড়ি আয়, মিস করছি তোকে। মাহি দীর্ঘশ্বাস ফেলল। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।